আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন কোন কাল চলছে তোমরা কি জানো? হ্যাঁ, এখন শরৎকাল চলছে। আর এই শরতের কি হয় জানো? শরতে গাছফুল ফুটে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে। তো আমাদের এখন আকাশটা কখনো মেঘাচ্ছন্ন, কখনো বা রৌদ্রোজ্জ্বল। তো তোমাদের শরতের শুভেচ্ছা জানিয়ে আমি হোসনিয়ানা হেনা, প্রভাষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা গত ক্লাসেও কিছু পড়াশোনা করেছিলাম, কিছু পাঠ আলোচনা করেছিলাম, তারপর আজকেও বিজ্ঞাপন নয়, আজকেও আমরা কিছু পাঠ নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে কি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? যদি মনে না থাকে তাহলে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। গত ক্লাসে আমরা জেনেছিলাম উৎপাদন কি, উপযোগ কি এবং উপযোগের প্রকার। তো আমি আবার একটু তোমাদের বলতে চাই, উৎপাদন হচ্ছে মানুষের অভাব পূরণের সামর্থ্য এমন সব দ্রব্যাদি যা মানুষ অভাব পূরণ করতে পারে, সেই সকল উপাদানটাই হচ্ছে, সেই সকল পূর্ণ সামগ্রী হচ্ছে উৎপাদন। তো উপযোগটা হচ্ছে মানুষের অভাব পূরণের সক্ষমতা, এরকম সব দ্রব্যাদি হচ্ছে উপযোগ, যা মানুষের অভাব পূরণ করতে পারে, সেটাই হচ্ছে উপযোগ। তো আজকে আমরা জানবো উৎপাদনের বিভিন্ন খাত। এখন আমরা প্রথমে জেনে নিই আমরা কি জানবো উৎপাদনের বিভিন্ন খাত। দেখো, একটা সময় ছিল মানুষ আদিম যুগে বসবাস করত। তখন কিন্তু মানুষ বেশি সংখ্যক উৎপাদন করতো না। তখন কিন্তু যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকুই উৎপাদন করত। কিন্তু কালেক্রমে যখনই মানুষ আধুনিকায়ন হচ্ছে, বিশ্ব আধুনিকায়ন হচ্ছে, তখন মানুষ বেশি যখন উৎপাদন করতে শুরু করলো, তো সেই বেশিগুলো উৎপাদন করা শুরু থেকেই মানুষ অন্য চিন্তা ভাবনা শুরু করলো যে কীভাবে এই উৎপাদন বৃদ্ধি করা যায়। তো তারই ধারাবাহিকতায় এখনও মানুষ উৎপাদন করে। তো এই উৎপাদনের বিভিন্ন খাত রয়েছে। সকল জিনিসই উৎপাদন করতে হয়, উৎপাদন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। একটা জিনিস মনে করো, তুমি সকালে ঘুম থেকে উঠলে কিন্তু তুমি দেখবে যে কোনো কিছুই উৎপাদন হচ্ছে না। তুমি যে টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে যাবে সেই টুথপেস্ট নাই। তুমি বাহিরে যাবা, তারপরে রেডি হয়ে কলেজে যাবা, সেখানে রিক্সা নেয়। তো পায়ে হেঁটেই গেলা, কিন্তু তুমি যে ভাত খাবা সেই চাল নাই। তখন কি হবে? আমাদের জীবন কিন্তু অচল হয়ে যাবে, আমরা সেই আদিম যুগে চলে যাব। কিন্তু এইসব জিনিস চিন্তা করলে কিন্তু আমাদের কিন্তু জীবন কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। তাই মানুষ যতই আধুনিকায়ন হচ্ছে, উৎপাদনের মাত্রা বা উৎপাদনের বৃদ্ধি ততই বৃদ্ধি পাচ্ছে। তো উৎপাদনে এই যে উৎপাদন, সেই উৎপাদন করতে গিয়ে মানুষ বিভিন্ন খাত ব্যবহার করছে। তো আমরা যে সকল পণ্যগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু এক খাত থেকে আসে না, বিভিন্ন ধরনের মাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে সেই খাতগুলো অন্তর্ভুক্ত হয়। তো উৎপাদনেরও বিভিন্ন খাত রয়েছে। উৎপাদনের খাত হচ্ছে সেবা খাত, শিল্প খাত এবং কৃষি খাত। তাহলে আমরা জেনে নিই, প্রথম হচ্ছে কৃষি খাত। দেখো, কৃষি খাত, আমরা কৃষি বলতে কি বুঝি? আমরা যেই ধরনের ফসলাদি বা যেই সকল ফসলাদির মাধ্যমে আমাদের দৈনিক প্রয়োজনীয় চাহিদা মেটায়, সেগুলো হচ্ছে কৃষি খাত। কৃষি থেকে যে ধরনের পণ্যগুলো আমরা আমাদের অপূরণের জন্য প্রয়োজনীয় মাফিক চাহিদা মিটিয়ে থাকি, সেগুলো হচ্ছে উৎপাদন কৃষি খাত। তো এই কৃষি খাতের মধ্যে কী কী অন্তর্ভুক্ত আমরা দেখে নিই। সেগুলো হচ্ছে ধান, পাট, চাল, ডাল, যাবতীয়। তেমনি তোমরা বলতে পারো যে মাছ, হ্যাঁ, মাছ মাংস বলতে গবাদি পশু পালন, মাছ, তারপরে হচ্ছে মৎস্য পালন, যেটা, তারপরে হচ্ছে এগুলা হচ্ছে আমাদের কৃষিখাত। তো এই কৃষিখাত থেকে আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন চাহিদা মিটিয়ে থাকি। দ্যাট মিনস আমাদের বেঁচে থাকার জন্য যা মানুষের 5টি মৌলিক চাহিদা, যে প্রথমটা হচ্ছে খাদ্য। এই খাদ্যটা আমরা কৃষির মাধ্যমে থেকে পেয়ে থাকি। আমাদের মৌলিক খাদ্য যে 5টা মৌলিক উপাদান, সেই মৌলিক উপাদানের প্রথম যেটা কৃষি খাদ্য, সেই খাদ্যটা আমরা কৃষির মাধ্যমে পেয়ে থাকি এবং কৃষির মাধ্যমে সেটা আমাদের অবলম্বন করে থাকি। তো এই কৃষি খাদ্যের মাধ্যমে রয়েছে বিভিন্ন প্রকার শস্য, ফসলাদি এবং বিভিন্ন সবজি, তরকারি, মাছ, মাংস, এগুলো হচ্ছে কৃষিখাত। তো এই কৃষিখাতে বাংলাদেশের অবদান অপরিসীম। কারণ কৃষকরা যদি তাদের কৃষিজ পণ্য উৎপাদন না করতো, তাহলে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি
তো পেতাম না, আমরা আমাদের অভাব পূরণ করতে পারতাম না। তাই এই কৃষি খাতের অবদান অপরিসীম। যদিও বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ, কারণ বাংলাদেশে 80% মানুষই কৃষিকাজ করে, কারণ বাংলাদেশের মানুষের বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজও পর্যন্ত কৃষিটাকে ধরে রেখেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কৃষি পণ্য উৎপন্ন হয়। তাই কৃষিকে আমরা কোনোভাবে বাদ দিয়ে দেশকে উন্নয়নের কথা চিন্তা করতে পারি না। তো এই কৃষি খাতের অবদান অপরিসীম। আদিকাল যেমন কৃষির উপর নির্ভরশীল ছিল, এখনো মানুষ কৃষির উপর নির্ভরশীল, এবং কৃষিকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় তার জন্য বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায় তারই তারা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে এবং সেভাবে অবদান রাখছে। তো আমাদের কৃষি পণ্য যে শুধু আমরাই ব্যবহার করি তা না, আমাদের দেখা যায় আমাদের দেশে এই কৃষি পণ্যগুলা উপভোগ করার পর বা প্রয়োজন মেটানোর পরও যাতে বাড়তি যে কৃষি পণ্য সেগুলো বাহিরেও রপ্তানি করা হয়, এবং সেই রপ্তানি বাংলাদেশের অবদান অপরিসীম। কারণ রপ্তানিতেও বাংলাদেশের কৃষি পণ্য নাম করা, তারা বিভিন্ন জায়গায় এই কৃষি পণ্যের অবদান রেখেছে। আমি কৃষি পণ্যের মধ্যে পাট শিল্পকে প্রাধান্য দিয়ে থাকি। এই পাট শিল্প হচ্ছে কি বৈদেশিক মুদ্রা, তোমরা আগে পড়েছ যে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা মাধ্যম হচ্ছে পাট। এই পাটের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং তার অবদান অপরিসীম। এই কৃষি কাজের মাধ্যমে এই পাটকে এখন আরো আধুনিকায়ন করা হচ্ছে। তো বাংলাদেশে আমি যেটা জিডিপি, বাংলাদেশের জিডিপি, এখন আমাকে আগে জানতে হবে জিডিপি। জিতে হচ্ছে গ্রোস, ডিতে হচ্ছে ডোমেস্টিক, পিতে হচ্ছে প্রোডাক্ট। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা কি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টে 2017-18 অর্থায়নে মানে অর্থ বছরে এই জিডিপি পার্সেন্টেজটা ছিল 14.10%। মানে বাংলাদেশের এক চাহিদা মিটিয়ে বাহিরে যে রপ্তানি করেছে তার পার্সেন্টেজ হচ্ছে 14.10%। তাহলে বোঝাই যাচ্ছে কৃষি খাতের অবদান কতটুকু। তো আমরা এই কৃষিকে বাদ দিয়ে কোনো ক্রমেই বাংলাদেশের উন্নয়ন তথা বাংলাদেশকে সচল রাখা অসম্ভব, কারণ এই কৃষির অবদান অপরিসীম। কারণ কৃষি ছাড়া কোনো কিছুই আমাদের অসম্ভব বা বেঁচে থাকা যায় না। কারণ কৃষি পণ্য ব্যবহার করে আমরা আমাদের খাদ্যদ্রব্য বা বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা আমরা মিটিয়ে থাকি। আমি প্রথমেই বলেছি আমাদের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদার প্রথম যে উপাদান সেটা আমরা কৃষির মাধ্যমেই পেয়ে থাকি। পরবর্তী অংশটি হচ্ছে আমাদের শিল্প খাত। এখন শিল্প খাত হচ্ছে মূলত কৃষিজ পণ্য বা যে অন্য সকল পণ্য শিল্পের মাধ্যমে রূপান্তরিত হয়ে যেটা আমাদের অভাব বা প্রয়োজন মেটায়, সেটা হচ্ছে শিল্প খাত। তো এই শিল্প খাতে বাংলাদেশের অবদান অপরিসীম। বাংলাদেশ পোশাক শিল্পের জন্য অবদান অপরিসীম। আমি যে একটি বস্ত্র পরে আছি এটাও হচ্ছে শিল্প খাতের মাধ্যমে, কারণ এটা কৃষি খাদ্য যেমন সরাসরি কৃষি থেকেই চলে আসে, এটা মানুষের অভাব প্রয়োজন মেটায় বা মানুষের ভোগ করতে পারে, কিন্তু শিল্প খাতটা সরাসরি আসে না, এটা শিল্পের প্রক্রিয়াকরণের মাধ্যমে তো মানুষের চাহিদা মেটায়। তো এই শিল্প খাতেও বাংলাদেশের অবদান অপরিসীম। এই শিল্প খাতটার মাধ্যমে উৎপাদনের মাত্রা রয়েছে। তো এই কোনো কি জিনিসই স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি হয় না, সেটা বিভিন্ন শিল্পের মাধ্যমে যে তারপর তৈরি করতে হয়। আমি যেমন হাতে একটি মার্কার রেখেছি, এটাও কোনো শিল্পে তৈরি হয়েছে, এটা নর্মালি এভাবে তৈরি হয়নি, এটা কোনো শিল্পে যে তারপর উৎপাদন করতে হয়েছে। তো এই উৎপাদনের খাতের মধ্যে শিল্প খাতটার অবদান অপরিসীম। কারণ আমরা মানুষের মৌলিক চাহিদা যে প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে কৃষি খাত থেকে আসে, আর দ্বিতীয় যে বস্ত্র, বাসস্থান বা শিক্ষা যে বিষয়গুলো থাকে সেগুলো শিল্পের মাধ্যমে এসে থাকে। তো এই শিল্প খাতের থাকতেও বাংলাদেশের অবদান অপরিসীম। 2017-18 শিক্ষা অধ্যয়নে এই শিল্প খাতের গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টটা ছিল 33.70%। এই শিল্প খাতেও 2017-18 অর্থ বছরে এর অবদান ছিল 33.70%। মানে বাংলাদেশের চাহিদা মিটিয়েও বহিরের বিশ্বে এই
কাজেই শিল্প খাতকেও বাদ দিয়ে কোনো চিন্তা করা যাবে না, শিল্প খাতের অবদান অপরিসীম। এবার এই শিল্প খাতেরও বিভিন্ন সাইড রয়েছে, সেটা হলো ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। তো ক্ষুদ্র শিল্প হচ্ছে কোনগুলা, যেগুলা ছোট্ট পরিসরে যে শিল্পগুলা একক মালিকানা ভিত্তিতে গড়ে ওঠে সেগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প। আর কুটির শিল্প হচ্ছে মালিক নিজে তত্ত্বাবধানের মাধ্যমে যে শিল্পগুলো প্রতিষ্ঠান করে সেগুলো হচ্ছে কুটির শিল্প। আর বৃহৎ শিল্প হচ্ছে বৃহৎ আকারে কয়েকজন মালিকানাধীনের মাধ্যমে বা এক ব্যক্তি যদি পরিচালনা করে, সেটা 50 কোটি টাকারও বেশি তার বিনিয়োগ থাকে, সেটা হচ্ছে বৃহৎ শিল্প। তো এই শিল্পের 3টা সেক্টর নিয়েই হচ্ছে শিল্প খাত। তো এই শিল্প খাতের অবদান উৎপাদনের ক্ষেত্রে 33.72%। আমরা তৃতীয় যে উৎপাদনের খাতটা সেটা হচ্ছে সেবা খাত। সেবা খাতটা হচ্ছে সেবা প্রদানের মাধ্যমে যে খাতটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সেবা খাত। তো সেবা খাতেও উৎপাদনের একটা অবদান রয়েছে। তো এই সেবা খাতগুলো হচ্ছে বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বা মন্দির বা বিভিন্ন ফায়ার সার্ভিস বা হোটেল, রেস্টুরেন্ট, এই সকল যে সেবা খাত, এই সেবা খাতের মাধ্যমে উৎপাদনের একটা অবদান রয়েছে। তো এই সেবা খাতে বিভিন্ন খাতের মধ্যে সেবা খাতটা অপরিসীম। এই সেবা খাতে বাংলাদেশ অপরিসীম উৎপাদনের অবদান রয়েছে। সেই অবদানের মধ্যে 2017-18 শিক্ষাবর্ষে 2017-18 অর্থ বছরে মোট দেশীয় উৎপাদন মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে মোট দেশীয় উৎপাদন, এর পরিমাণ ছিল 52.18%। 52.18%। এই 17-18 অর্থ বছরে এর দেশীয় উৎপাদন ছিল 52.18%। তো আমাদের উৎপাদনের এই খাতগুলো থেকে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে থাকি। তো এই উৎপাদনের এই খাতগুলো বাদ দিয়ে কোনো মতেই উৎপাদন চিন্তা করা যায় না। তো এই উৎপাদনের এই খাতগুলো ভিত্তি করে আমাদের উৎপাদন সম্ভব হয়। তো আমরা যখন উৎপাদন করতে যাই তখন আমাদের এই খাতকে চিন্তা করেই আমাদের উৎপাদন করতে হবে। আমরা জেনে নিলাম যে উৎপাদনের বিভিন্ন খাত। এই পর্যায়ে আমরা জানবো কিভাবে বিভিন্ন উপযোগ সৃষ্টি হয়। কিভাবে বিভিন্ন উপযোগ সৃষ্টি হয়। আমরা গতকাল ক্লাসে জেনে নিয়েছিলাম উপযোগ কি। আসলে মানুষের অভাব পূরণে সক্ষমতা সকল পূরণেই হচ্ছে উপযোগ। যেমন আমি একটু চাল থেকে, যেমন ধান থেকে চাল হয় এবং চাল থেকে আমরা ভাত রান্না করি। তো এই যে ভাত আমাদের কি করছে, আমাদের ক্ষুধা নিবারণ করছে। তাহলে এটা হচ্ছে একটা উপযোগ, যেটা নাকি মানুষের অভাব পূরণ করে এবং সেটা যে সকল পণ্যই হোক সেটা মানুষের অভাব পূরণ করতে পারে, সেটাই হচ্ছে উপযোগ। কিন্তু কেউ যদি কোনো লাক্সারিয়াস কিছু তার বিলাসবহুল জীবনযাপনের জন্য করতে চায়, সেটা কিন্তু উপযোগ হবে না, কারণ সেটা অভাব পূরণের জন্য নয়। যেমন একজন দামি গাড়ি ব্যবহার করলো, কিন্তু সেই দামি গাড়িটা তার অভাব পূরণের জন্য না, কাজে ওটা উপযোগ সৃষ্টি হবে না। উপযোগ এমন সব উপাদানই যেগুলো মানুষের অভাব পূরণ করতে সক্ষমতা বজায় রাখে বা অভাব পূরণ করতে পারে, সেটাই হচ্ছে উপযোগ। তো এই কিভাবে বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টি হয় আজকে আমরা সেই সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ আসলে রূপগত বোঝাই যাচ্ছে যে আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। যেমন গাছ থেকে কাঠ থেকে কোনো ফার্নিচার, অথবা ধান থেকে চাল থেকে ভাত। এই যে একটা রূপ থেকে আরেকটা রূপের পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে রূপগত উপযোগ। তো এই রূপগত উপযোগের মাধ্যমে আমাদের কি হচ্ছে আমাদের উপযোগ সৃষ্টি হয়েছে। কারণ দেখা যায় আমরা এই যে আকার আকৃতি পরিবর্তন করি আমাদের চাহিদা মেটানোর জন্য। কারণ আমরা আকার আকৃতি পরিবর্তন করি আমাদের চাহিদা মেটানোর জন্য। চাহিদা যদি না মেটাতে সক্ষমতা থাকতো তাহলে আমরা আকার আকৃতি পরিবর্তন করতাম না। তো এই আকার আকৃতি পরিবর্তনের জন্যই আমরা এক আকার থেকে আরেক আকার ধারণ করি। তো এটা হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগটা মূলত আকার আকৃতি পরিবর্তনটাই ধারায় হয়ে থাকে। এই রূপগত পরিবর্তনটা
হয় বিভিন্ন মাধ্যমে। তো সেটা হচ্ছে সেটা বাংলাদেশে এক জায়গায় সম্ভব না, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য সংগ্রহ করে এবং বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে সেটা একটা কারখানায় যেয়ে আকার আকৃতি পরিবর্তন করা হয়। তাহলে আমরা জেনে নিলাম যে রূপগত উপযোগটা হচ্ছে কি, আকার আকৃতি পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। এবার আসি আমরা সময়গত উপযোগ। এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহারের ফলে বা এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহারের ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সময়গত উপযোগ। যেমন আলু, যে আলু কিন্তু সারা বছর উৎপাদন করা হয় না, বছরে একটা নির্দিষ্ট সময় উৎপাদন করা হয় এবং সেটা যাতে সারা বছর ব্যবহার করতে পারে তারই জন্য তাকে পরিষ্কার করে সংরক্ষণ করে রাখা হয়। এই যে এক সময় পণ্য অন্য সময়ে যে আমরা ব্যবহার করছি, আমাদের যে উপযোগ সৃষ্টি হয়েছে বা আমাদের অভাব মেটাচ্ছে, এটাই হচ্ছে সময়গত উপযোগ। মানুষ আসলে দেখা যায় সারা বছরই সব ফসল ভালো হয় না, যে সময় পণ্য বছরের একটা নির্দিষ্ট সময়ে ভালো হয় এবং সারা বছর যাতে সেটা ব্যবহার করতে পারে সেইভাবে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। আর সেটা হচ্ছে এই সময়গত উপযোগটা মূলত কোল্ড স্টোরেজ বা গুদামজাতকরণের মাধ্যমে হয়ে থাকে। কারণ বিভিন্ন পণ্য হয়তো কোল্ড স্টোরেজ বা গুদামজাতকরণ করে সেটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয় এবং সেটা পরবর্তীতে ব্যবহার করা হয়। তাহলে আমরা জেনে নিলাম সময়গত উপযোগটা। তৃতীয় যে অংশটি, যে উৎপাদনের যে বিভিন্ন উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা হচ্ছে এক সময় পণ্য বা এক জায়গার পণ্য বা অন্য জায়গায় নেওয়ার ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে স্থানগত উপযোগ। যেমন রাজশাহীর আম সেখানে ভালো হয়, সে আম দেখা যায় আমরা অন্য অঞ্চলে সেটা আমাদের অভাব পূরণ করে বা আমাদের প্রয়োজন মেটায়, এটা হচ্ছে স্থানগত উপযোগ। দেখা যায় সব ফসলাদি বা সব পণ্য সব জায়গায় ভালো হয় না, স্থান ভেদে বা অঞ্চল ভেদে ভালো হয়। তো এই সকল পণ্যগুলা যেগুলা যে অঞ্চলে ভালো হয় সেখান থেকে অন্য অঞ্চলে ব্যবহারের ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। মূলত যেই জায়গার পণ্য যেখানে ভালো হয় সেখানে মূলত একটু দাম কম হয়, যখনই এটা অন্য অঞ্চলে চলে যায় তখন একটু দাম আকৃতি বেড়ে যায়। তো এটা হচ্ছে স্থানগত উপযোগ। নর্মালি স্থানগত উপযোগটা পরিবহনের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে, কারণ এক জায়গার পণ্য অন্য জায়গায় নেওয়ার জন্য একটা পরিবহনের ব্যবস্থা থাকতে হয়। তো এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। সেটি হচ্ছে শর্তগত উপযোগ। সাধারণত মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হবে সেটা হচ্ছে শর্তগত উপযোগ। মালিকানা পরিবর্তন বলতে বিক্রেতা কিন্তু নিজে ব্যবহারের জন্য পণ্যগুলো ক্রয় করে থাকে না, সে পরবর্তীতে ব্যবহারের জন্য পণ্যগুলো ক্রয় করে থাকে। তো এই পরবর্তী ক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো সে ক্রয় করে এবং পরবর্তীতে সে বিক্রয় করে অন্য ক্রেতার নিকট। তো প্রথমে কিন্তু বিক্রেতা ক্রেতা ছিল, কিন্তু পরবর্তীতে সে যখন পণ্যটি বিক্রি করলো তখন কিন্তু মালিকানা পরিবর্তন হয়ে গেল। এই মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে শর্তগত উপযোগ। যেমন এখানে আমি উদাহরণস্বরূপ বলতে পারি ক্রেতা ও বিক্রেতা। বিক্রেতা পণ্য বিক্রি করছে এবং ক্রেতা সে পণ্য ক্রয় করে তার মালিকানা গ্রহণ করে থাকে, যার কারণে সেখানে শর্তগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। নর্মালি এখানে বিক্রেতা সাধারণত তার নিজের ভোগের উদ্দেশ্যে ক্রয় করে না, সে পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যের জন্য ক্রয় করে থাকে এবং সে বৃহৎ আকারে ক্রয় করে থাকে পরবর্তীতে সে বিক্রয়ের উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে শর্তগত উপযোগ। পঞ্চম যে উপযোগ সেটি হচ্ছে সেবাগত উপযোগ। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়ে থাকে সেটা হচ্ছে সেবাগত উপযোগ। এই সেবাগুলো আসলে চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, এটা হচ্ছে নির্দিষ্ট একটা নিয়ম মাফিক হয়ে থাকে। এটি সেবার মাধ্যমে হয়ে থাকে। যেমন ডাক্তারি সেবা। ডাক্তারি সেবা যখন কোনো পেশেন্ট ডাক্তারি সেবা গ্রহণ করে থাকে সে একটি নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে তার সেবাটা নিয়ে থাকে, কিন্তু তার ডাক্তারি কিন্তু উপরের যে বিষয়গুলো উপযোগগুলো সেগুলো দেখা যায় মালিকানা ভিত্তিতে সে তার নিজের মালিকানা হয়ে যায়। কিন্তু অনলি সেবাগত উপযোগটা যখন
সেবা নিয়ে থাকে তখন কিন্তু সে ডাক্তার হয়ে যায় না, বা সেবা নিয়ে সে ওই সেবার মালিক হয়ে যায় না, সে শুধু সেবাটা গ্রহণ করে থাকে। যেমন নার্সের সেবা, ডাক্তারি সেবা, উকিলের সেবা, বা এই যে আমি শিক্ষাদান করছি, পাঠদান করছি, এই সেবা, এই সমস্ত সেবাগুলো আসলে এটা একদম মালিকানা দিয়ে দেওয়া হয় না, যা শুধু সেবা প্রদান করা হয়। তো এটা হচ্ছে সেবাগত পুজো। তো এই ধরনের সেবাগত পুজো বিভিন্ন রয়েছে, যেমন নর্তকীর নাচ, তারপরে গায়কের গান, তারপরে যেমন চিত্রশিল্পীর ছবি আঁকা, এগুলো কিন্তু মালিকানা সে নিজেই থাকে, কিন্তু নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে তার সেবাটা প্রদান করে থাকে, সেটা হচ্ছে সেবাগত পুজো। তো বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, বিভিন্ন সেবা ধর্মী প্রতিষ্ঠান রয়েছে। তো সেই সেবা ধর্মী প্রতিষ্ঠানের ভিত্তিতে সেবাগত পুজো সৃষ্টি হয়ে থাকে সেবা প্রদানের মাধ্যমে। তো আমরা উদাহরণ পালন করতে পারি, যেমন ব্যাংকের সেবা বা হোটেলের সেবা, বা এগুলো হচ্ছে সেবা ধর্মী প্রতিষ্ঠান। তো এগুলো হচ্ছে সেবাগত পুজো। আমরা জেনে নিলাম যে উৎপাদনে কিভাবে বিভিন্ন উপযোগ সৃষ্টি হয়। আমরা এখন জানবো উৎপাদনের গুরুত্ব। আমরা জানবো হচ্ছে উৎপাদনের গুরুত্ব। আমি প্রথমেই বলেছিলাম যে উৎপাদনের গুরুত্ব আসলে অপরিসীম। উৎপাদন ছাড়া আমরা একটা মুহূর্ত চিন্তা করতে পারি না। এই যে আমি তোমাদের এখন পাঠদান করছি, এই মার্কার যদি না থাকতো, এই হোয়াইট বোর্ড যদি না থাকতো, তাহলে আমি কিভাবে তোমাদের পাঠদান করতে পারতাম? বা আমার মাথার উপরে ফ্যান আছে, এটিও যদি না থাকতো, তাহলে আমি উৎপাদন যদি না থাকতো, তাহলে আমাদের একটি মুহূর্ত চিন্তা করা যেত না। তো উৎপাদনের গুরুত্ব আসলে অপরিসীম, আমাদের জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ প্রত্যেকটা সেক্টরে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গায় উৎপাদন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই উৎপাদনের গুরুত্ব রয়েছে। তো এই গুরুত্বগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে চিন্তা করবে। যেমন উৎপাদন করতে গেলে উৎপাদনকারী আছে, তারপর হচ্ছে যে ক্রেতা সে আছে, বা বিভিন্ন মাধ্যম আছে। তো এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম গুরুত্ব রয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে একরকম হবে, বিক্রেতার দৃষ্টিকোণ থেকে একরকম হবে, ক্রেতার দৃষ্টিকোণ থেকে একরকম হবে, বা উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে একরকম হবে। তো বা অর্থনীতি, দেশের যে অর্থনীতি তার দৃষ্টিকোণ থেকে একরকম হবে। তো এই আমি একটা ছকের মাধ্যমে তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে এই হচ্ছে উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয় যে সেটি হচ্ছে সেটা হচ্ছে ভোক্তার দৃষ্টিকোণ থেকে। আর তৃতীয় যে অংশটি সেটি হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। এই উৎপাদনকারী, ভোক্তা, অর্থনীতি, উৎপাদনকারী আর ভোক্তা কিন্তু এক বিষয় না। কারণ উৎপাদনকারী হচ্ছে যে পণ্যটি উৎপাদন করবে, মূলত কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপ নেওয়ার জন্য, সে কারখানায় এনে তার পণ্যটাকে চূড়ান্ত রূপ নেওয়ার জন্য যে যাবতীয় কাজ করবে সে হচ্ছে উৎপাদনকারী। আর ভোক্তা হচ্ছে আমরা যারা যে চূড়ান্ত পণ্যটাকে আমরা ভোগ করে থাকি, বা আমাদের অভাব প্রয়োজনের জন্য প্রয়োজন মেটাতে থাকি, তো সেটা হচ্ছে ভোক্তা। তো উৎপাদনকারী ভোক্তা কিন্তু এক বিষয় না। উৎপাদনকারী উৎপাদন করে ভোক্তার নিকট পৌঁছানোর জন্য সে কাজ করে। আর অর্থনীতি হচ্ছে দেশের যে ব্যবস্থা, অর্থনীতি, সেই অর্থনীতি হচ্ছে একরকম। তো এই তিন দৃষ্টিকোণ থেকে এই গুরুত্ব রয়েছে তিন রকম। এই উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে হচ্ছে উপযোগ সৃষ্টি করে, উদ্দেশ্য অর্জন হয়। কারণ উৎপাদনকারী কি হয়, তার মুনাফা বৃদ্ধি পায়, তার প্রয়োজনীয় চাহিদা মেটায়, সকল ধরনের তার উৎপাদনকারী। আর ভোক্তার দৃষ্টিকোণ থেকে কোনগুলো হবে, ভোক্তা তার চাহিদা পূরণ হবে, সে পণ্য সম্পর্কে অবহিত হবে, সে নতুন পণ্য বাজারে আসবে সে সম্পর্কে জানবে। তো ভোক্তার দৃষ্টিকোণ থেকে এগুলো। আর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেশের জিডিপির সংখ্যা বৃদ্ধি পাবে এবং রপ্তানি করতে পারবে। এই সকল বিষয় পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এই উৎপাদনের গুরুত্ব রয়েছে অপরিসীম। তো আমরা আজকে জেনে নিলাম যে উৎপাদনের বিভিন্ন খাত,
বা বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টিকারী যে উপাদান সেগুলো এবং উৎপন্নের গুরুত্ব। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছো এবং পরবর্তী ক্লাসটিও ভালোভাবে উপভোগ করবে এবং সবাই বাসায় বসে বেশি বেশি করে পড়াশোনা করবে। আর যেহেতু আমরা এখন শরৎকালে অবস্থান করছি, আমরা পরবর্তীতে হেমন্ত এবং শীতকাল আসবে, তো আমাদের মধ্যে সবারই একটি আতঙ্ক রয়েছে যে শীতের মধ্যে করোনা ভাইরাস হয়তো একটু জোরালো রূপে আমাদের আক্রমণ করতে পারে। তো সেই ভয়টা না পেয়ে আমরা আমাদের স্বাস্থ্যবিধি যদি মেনে চলি এবং সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আশা করি করোনা আমাদের আল্লাহর মধ্যে কিছু করতে পারবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে, নিরাপদে থাকবে। এবং যেহেতু তোমরা এখন প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ যাই তোমরা অবস্থান করছো, কিন্তু তোমাদের যেহেতু সামনে তোমাদের পরীক্ষা থাকবে, তো তোমাদের এখন সময় হচ্ছে বেশি বেশি করে পড়াশোনা করা এবং সবাই বাসায় অবস্থান করা এবং ভালো মানুষ হয়ে গড়ে ওঠা। এখন আমাদের মধ্যে যে বিষয়গুলো লক্ষ্য করা যায়, আমাদের মধ্যে অনেক মনুষ্যত্ববোধ কমে গেছে, আমরা অনেক কিছু বুঝি না, আমরা আসলে আমাদের ভালো মানুষ হওয়াটাই হচ্ছে এখন জরুরি বিষয়। এবং তোমরা যখন বাসায় থাকবে, তোমরা তোমাদের বাবা মাকে, ভাই বোন, ছোট ভাই বোনদের সবাইকেই সাহায্য সহযোগিতা করবে এবং তোমরা ভালোভাবে থাকবে এবং যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো তোমরা ঠিকভাবে মেনে চলবে। আশা করি আমাদের করোনা ভাইরাস আমাদের কিছু করতে পারবে না, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সবাই যদি ভালোভাবে বাসায় অবস্থান করি, সে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে